গল্পের শুরুতেই আমরা ইয়ান নামের এক রহস্যময় ছেলেকে দেখতে পাই। তার আছে এক অদ্ভুত ক্ষমতা। সে শুধু একবার তাকিয়েই যে কোনো মেয়ের মন কেড়ে নিতে পারে। আর এই অদ্ভুত ক্ষমতার রহস্য হলো যে কোনো স্থানে তার আত্মবিশ্বাসী উপস্থিতি আর আকর্ষণীয় ফিটনেস। এই সময় ইয়ান চলে আসে এমন এক দেশে যেখানে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। তাই মেয়েদের ইমপ্রেস করার পাশাপাশি তার দৈনন্দিন কাজ হয়ে গেছে সেই গুন্ডা মাফিয়াদের সঙ্গে লড়াই করা, যারা সবসময় তার প্রাণ কেড়ে নিতে চায়। সবকিছু এভাবেই চলছিল। এরই মাঝে একদিন তার জীবনে চলে আসে ইয়ালি নামের এক মেয়ে। সে এক নামকরা জুয়েলারি কোম্পানির উত্তরাধিকারী। দেখতে বেশ শান্ত ও ভদ্র। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় ঠিক তখন যখন ইয়ান জানতে পারে তার ভাইয়ের মৃত্যু হয়েছিল এক জাহাজডুবিতে। আর সেই জাহাজটি ডুবিয়েছিল ইয়ালির বাবা। আর এখান থেকে শুরু হয় ইয়ানের এক ভয়ঙ্কর পরিকল্পনা। সে ঠিক করে সে ইয়ালিকে বিয়ে করবে এবং তাকে ব্যবহার করেই সে তার নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবে। তাই সে গোপনে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু ইয়ালি ইয়ানের এই পরিকল্পনা বুঝে যায়। তাই সে গাড়ি থেকে নেমে চিৎকার করতে শুরু করে। আর মুহূর্তেই চারপাশে ভিড় জমে যায়। এরই মাঝে ইয়ালি হঠাৎ চিৎকার করে বলে ওঠে, আমি গর্ভবতী। সবাই হতবাক। চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই কয়েকজন সৈনিক সেখানে চলে আসে। ইয়ান শান্ত গলায় ইয়ালিকে বলে, তোমার কাছে তো পাসপোর্ট নেই, তাই ধরা পড়লে সোজা জেলে যেতে হবে। আর এ কথা শুনতেই ইয়ালি ভয় পেয়ে যায়। এরই মাঝে এক মহিলা এসে ইয়ালিকে ভেতরে নিয়ে যায়। সে তাকে এক সুন্দর সাদা ওয়েডিং ড্রেস পরিয়ে দেয়। ইয়ান যখন তাকে সেই পোশাকে দেখে সে একেবারে হতবাক হয়ে যায়। আজ ইয়ালিকে সত্যি অনেক সুন্দর লাগছিল। সে তার প্রতি এক অজানা আকর্ষণ অনুভব করে। তবুও নিজেকে সামলে নিয়ে সে তার মনকে বোঝায় ইয়ালি আসলে তার শত্রু। সাজগোজ শেষে ইয়ালিকে জোর করে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার প্রথা অনুযায়ী তাদের দুইজনকে একটি বিশেষ পানীয় খাওয়ানো হয়, যা পান করার পরপরই ইয়ালির মাথা ঘুরতে শুরু করে। আর সে বুঝতেই পারে না সে কাকে বিয়ে করছে এবং সে বিভ্রান্ত অবস্থাতেই সে ইয়ানকে তার সারা জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করে। আর এক চুম্বনের মাধ্যমে তাদের সেই বিয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রকৃতপক্ষে যদিও তারা একে অপরকে ঘৃণা করে, কিন্তু তারা এখন স্বামী স্ত্রী। এদিকে তাদের বিয়েতে উপস্থিত সবাই খুশি হলেও সেখানে উপস্থিত এক মেয়ে ইয়ানকে বিশ্বাসঘাতক বলে অপমান করে, কারণ সে ছোটবেলা থেকেই ইয়ানকে অনেক ভালোবাসত। কিন্তু ইয়ান তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে ইয়ালিকে কখনো ডিভোর্স দেবে না। এরপর সে অচেতন ইয়ালির মুখে পানি ছুঁড়ে মারে এবং বলে যে সে তাকে ততক্ষণ অপহরণ করে রাখবে যতক্ষণ না সে নিজের ভাইয়ের খুনিকে খুঁজে বের করতে পারে। তারপর সে ইয়ালিকে জানায় এখানকার এক বিশেষ ধর্মীয় আচার মেনে তাদের বিয়ে হয়ে গেছে, যা ভাঙা অসম্ভব। এরপর ইয়ান তাদের বৈবাহিক জীবনে সূচনা করতে চায়। সে ধীরে ধীরে নিজের পোশাক খুলতে শুরু করে, কিন্তু ইয়ালি তাকে দেখে ভয় পেতে শুরু করে। ইয়ান তার আকর্ষণীয় ফিটনেস দেখিয়ে ইয়ালিকে বোঝানোর চেষ্টা করে যে তার মধ্যে এমন আকর্ষণ আছে যাতে মেয়েরা সহজেই তার প্রেমে পড়ে যায়। কিন্তু তার জাদু এবার আর কাজ করছে না, কারণ সে নয় বরং ইয়ালি হচ্ছে ইয়ানের একমাত্র দুর্বলতা। কিছুক্ষণ পর দৃশ্য পরিবর্তিত হলে দেখা যায় ইয়ালি ফ্রেশ হয়ে যখন বাথরুম থেকে বেরিয়ে আসছিল তখন মেঝেতে পড়ে থাকা পানিতে তার পা পিছলে যায়। আর ঠিক তখনই ইয়ান তাকে ধরে ফেলে। তাদের চোখ একে অপরের সাথে মিলে যায় আর মুহূর্তটা হয়ে ওঠে অত্যন্ত রোম্যান্টিক ও উত্তেজনাপূর্ণ। ইয়ানের গলা বেয়ে ঝরতে থাকা ঘাম দেখে ইয়ালি নিজের ভেতর কিছু একটা অনুভব করতে শুরু করে। আর ঠিক তখনই ইয়ানের এক বন্ধু সেখানে এসে পড়ে, কিন্তু ইয়ান রেগে গিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর ইয়ান ইয়ালিকে স্পষ্ট জানিয়ে দেয় আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, মনে রেখো আমার ভেতরে ভালোবাসা বলতে কিছুই নেই। অন্যদিকে ইয়ালি সেখান থেকে পালানোর কথা ভাবছে, কিন্তু সেটা অসম্ভব, কারণ ইয়ান পুরো বাড়িটা কঠোর নিরাপত্তায় ঘিরে রেখেছে। তবুও সে কৌশল করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরই বেরিয়ে আসে এক গোপন সত্য। আসলে ইয়ালি এই দ্বীপে এসেছে তার এক্স বয়ফ্রেন্ডকে খুঁজতে, যে কয়েক মাস ধরে নিখোঁজ। সে সেখানকার কিছু গুন্ডার হাতে ধরা পড়ে এবং জানতে পারে যে তার এক্স দেশের প্রধান ভিলেন লিডারের হয়ে কাজ করছে। ভিলেনের লোকেরা ইয়ালিকে একটি গাছের সাথে বেঁধে রাখে
আর অন্যদিকে ইয়ালিকে খুঁজতে থাকা ইয়ান ও তার বন্ধু সেখানে পৌঁছায় এবং ইয়ালিকে মুক্ত করে। সে ইয়ালিকে সতর্ক করে বলে, পরের বার যদি পালাও আমি তোমাকে আর বাঁচাতে আসবো না। ইয়ান তাকে নিজের পিঠে তুলে গভীর জঙ্গল থেকে বাড়ি নিয়ে আসে, যাতে সে কোনো আঘাত না পায়। বাড়িতে পৌঁছেই ইয়ালি ইয়ানকে নিয়ে ভাবতে শুরু করে, আর অজান্তেই তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। এদিকে ধীরে ধীরে ইয়ানের দ্বৈত চরিত্র প্রকাশিত হতে শুরু করে। একদিকে রাতের বেলায় সে বন্দুক দেখিয়ে ইয়ালিকে ভয় দেখায়, আর সকালে সে শেফ হয়ে তার জন্য মজার মজার রান্না করে। একদিন হঠাৎই কিছু সৈন্য ইয়ানের বাসায় ঢুকে পড়ে, আর ইয়ালি সেটা বুঝতে পেরে দ্রুতই নিজেকে একটি বড় বাক্সের মধ্যে লুকিয়ে ফেলে। কিন্তু এত কিছুর পরও প্রধান কর্মকর্তা তাকে ধরে ফেলে এবং তার পাসপোর্ট দেখতে চায়। কিন্তু ইয়ালের কাছে তো কোনো পাসপোর্ট নেই, তাই প্রধান কর্মকর্তা তাকে গ্রেফতার করার কথা ভাবছিল। ঠিক তখনই ইয়ান সেখানে চলে আসে। সে অফিসারের হাত সরিয়ে দিয়ে তার দিকে একটি ব্যাগ এগিয়ে দেয়, কারণ সে চায় প্রধান কর্মকর্তা যেন টাকা নিয়ে বিষয়টি মিটিয়ে ফেলে। কিন্তু প্রধান কর্মকর্তা ব্যাপারটিকে ভুলভাবে বোঝে। সে ধরে নেয় মেয়েটি হয়তো ইয়ানের রক্ষিতা, যার কারণে ইয়ান তাকে এত টাকা দিচ্ছে। কথা বলতে বলতেই একসময় প্রধান কর্মকর্তা নিজের সীমা ছাড়িয়ে যায়, আর ঠিক তখনই ইয়ান তাকে সজোরে এক চড় মারে এবং বলে, এই মেয়ে আমার স্ত্রী, তাই ওকে সম্মান দিয়ে কথা বলো। রেগে গিয়ে প্রধান কর্মকর্তা কিছু করতেই যাবে, ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। এক উচ্চপদস্থ আরেক কর্মকর্তা তাকে আদেশ দেয়, বিষয়টি আর না বাড়িয়ে ওদের দুইজনকে ছেড়ে দাও এবং চুপচাপ সেখান থেকে চলে আসো। একদিন রান্না করার সময় বাইরে থেকে ইয়ালির কানে কিছু শব্দ ভেসে আসে। সে ভেবে নেয় হয়তো আবারও নতুন কোনো বিপদ আসতে চলেছে, তাই এক বুক সাহস সঞ্চয় করে হাতে একটি কাঠের চামচ নিয়ে সে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরিয়ে আসতেই সে হতবাক হয়ে যায়। আসলে শহরের কিছু মানুষ নবদম্পতিকে আশীর্বাদ দিতে একসাথে জড়ো হয়েছে। পুরনো ঐতিহ্য অনুযায়ী তারা দুজনের হাতে একটি লাল সুতো বেঁধে দেয়। বিশ্বাস আছে এই লাল সুতো নাকি আত্মার বন্ধন, যা কোনোভাবেই ভাঙা যায় না। তারপর এক বৃদ্ধা এগিয়ে এসে ইয়ানকে বলে, তোমার স্ত্রীর সবসময় যত্ন নিও। কথা শুনেই ইয়ান এক অদ্ভুত দৃষ্টিতে ইয়ালির দিকে তাকায়। এর কিছুদিন পর ইয়ালি তাকে অনুরোধ করে, তুমি কি আমার এক্স বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে আমার সাহায্য করবে? ইয়ান তাকে সাহায্য করতে রাজি হয়। সে খোঁজ নিয়ে জানতে পারে তার প্রাক্তন প্রেমিক এখন একজন বডিগার্ড হিসেবে কাজ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সে যে কোনো মেয়ে দেখলেই তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এসব দেখে ইয়ান ঠান্ডা গলায় বলে, যে মানুষ ভালোবাসাকে খেলায় পরিণত করে তার জন্য মন পোড়ানোই বোকামি। কিন্তু ইয়ালি যেন এখন অন্য কিছু ভাবছে। সে এই বিশ্বাসঘাতককে একটি উচিত শিক্ষা দিতে চায়, কিন্তু ইয়ান তাকে থামিয়ে দেয়, কারণ পুরো এলাকায় লিডারের লোকজন ছড়িয়ে আছে। তাই এক ভুলেই দুজনের জীবন শেষ হতে পারে। তাই তারা বাসায় ফিরে আসে। কিন্তু ইয়ালি যে তার প্রাক্তন প্রেমিকের বাসায় গিয়েছিল সেটা তার প্রেমিক জেনে ফেলে এবং ইয়ালিকে ফিরে পেতে সে ইয়ানের বাড়িতে চলে আসে। সে ইয়ানের দিকে এক ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায়, যেন এখনই তাকে মেরে ফেলবে। তারপর সে ইয়ালির কাছে আরেকটি সুযোগ চায়। ঠিক তখনই ইয়ান সামনে এগিয়ে আসে, আর তাদের দুজনের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। শেষে ইয়ান সেই ছেলেটিকে স্পষ্ট জানিয়ে দেয়, এখন থেকে ইয়ালি আমার। এরপর সে অনেক যত্ন সহকারে ইয়ালির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। ইয়ানের তার প্রতি বাড়তে থাকা যত্ন আর ভালোবাসা দেখে ইয়ালি তাকে এক গোপন সত্য জানায়। আসলে তার বাবা মায়ের মৃত্যু এক দুর্ঘটনায় হয়েছিল এবং সে ওই ভিলেনের মেয়ে নয় যে ইয়ানের ভাইকে হত্যা করেছিল। প্রথমে তো ইয়ান তার কথা বিশ্বাসই করতে পারে না, তাই সে ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেয়। ইয়ানের হাতে আঘাত লাগায় সে নিজের কোনো কাজই করতে পারছিল না, তাই বাধ্য হয়েই ইয়ান তার চুল ধুয়ে দেয়। ইয়ানের সেই কোমল ছোঁয়া, যত্ন আর ভালোবাসায় ইয়ালির হৃদয় ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। সে ইয়ানের প্রতি এক অচেনা অনুভূতি অনুভব করে, যা সে আগে কখনো পায়নি। কিন্তু ঠিক তখনই সেখানে চিয়া চলে আসে। সে তাদের এতটা কাছাকাছি দেখে রাগে জ্বলে ওঠে। সে ঠান্ডা গলায় বলে সে তাদের এই সম্পর্ককে মানে না। যেহেতু তাদের বিয়ে জোর করে হয়েছে, তাই এই বিয়ে বৈধ নয়, যতক্ষণ না তোমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা প্রমাণ হয়। ঠিক সেই মুহূর্তে ইয়ালি প্রথমবারের মতো ইয়ানের চোখের দিকে তাকায়।
তার মনে এক অজানা অনুভূতি জাগে, যেন সত্যি সেই ইয়ানের প্রতি কিছু একটা অনুভব করতে শুরু করেছে। কিন্তু হঠাৎই চিয়া ইয়ানের কাছে চলে আসে। সে তাকে আবারও নিজের করে নিতে চায়। এটা দেখে ইয়ালির ভেতরটা জ্বলে ওঠে, কিন্তু ইয়ান তাকে শান্তভাবে বোঝায় চিয়া অনেক ইমেচিওর কথা বলে, তাই ওর কথা গায়ে না মাখাই ভালো। কিন্তু ইয়ালি মনে মনে স্থির করে ফেলে সে এবার ডিভোর্স চেয়েই ছাড়বে। পরদিন সকালে ইয়ালি ইয়ানের বন্ধুকে একটি আংটি উপহার দেয়। এখন যেহেতু গতরাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, তাই সে ইচ্ছে করেই এমন ভান করে যেন এখন সে ইয়ানের বন্ধুকেই পছন্দ করে। এটা দেখে ইয়ান প্রচণ্ড রেগে যায়। রাগে তার চোখ লাল হয়ে ওঠে। সে এতটাই রেগে যায় যে নিজের বন্ধুকেই মারার হুমকি দেয়, কারণ সে চায় না তার আর ইয়ালির মধ্যে অন্য কেউ আসুক। কিছুক্ষণ পর ইয়ালির এক্স বয়ফ্রেন্ড লি তার সাথে দেখা করতে আসে। প্রথমে সে তাদের অসম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে কথা বলে। তারপর সে ইয়ালিকে উৎসাহ দিয়ে বলে পিয়ানো বাজানোর পুরনো শখটি যেন সে ছেড়ে না দেয়, কারণ এটি তাকে অন্যদের থেকে আলাদা করে। রাতে সে যখন তার ইমেল চেক করছিল, তখন তার কাছে চীনের গোল্ডেন হল থেকে একটি ইমেল আসে। সেখানে তাকে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানানো হয়, আর এটাই ছিল তার বহু বছরের স্বপ্ন। কিন্তু ইয়ান স্পষ্ট জানিয়ে দেয় তুমি কোথাও যেতে পারবে না, কারণ সে এখনও আইনতভাবেই অপহৃত। আর যদি সৈন্যরা তাকে বাইরে দেখে ফেলে, তবে সরাসরি তাকে জেলে পাঠিয়ে দেবে। তবুও ইয়ালি তার সিদ্ধান্তে অটল। সে দৃঢ়ভাবে জানিয়ে দেয় সে সেখানে যাবেই। তখন ইয়ান তাকে বলে ঠিক আছে, তবে যাওয়ার আগে এই পানীয়টা খেয়ে নাও। যদিও ইয়ালি বুঝতে পারে না কেন, তবুও সে সেটি খেয়ে নেয়। বাইরে বেরিয়ে সে নিজের একটি পোস্টার খুঁজে পায়, যেখানে তার ছবি ছাপানো এবং নিচে লেখা জীবিত বা মৃত তাকে খুঁজে বের করো। ঠিক তখনই কিছু সৈন্য তাকে ধাওয়া করে এবং অন্ধকার এক গলিতে তাকে ঘিরে ফেলে। ঠিক তখনই ইয়ান সেখানে এসে উপস্থিত হয়। সবাই তাকে দেখে থমকে যায়, কিন্তু ইয়ান কিছু না বলেই ইয়ালির মুখ দেখায়। তখন কেউই তাকে চিনতে পারে না, কারণ তার মুখে অনেক লাল দাগ ও র্যাশ উঠেছে, যার জন্য তাকে চেনাই যাচ্ছে না। আসলে এই সবই ছিল ইয়ানের পরিকল্পনা। সে জানতো সেই বিশেষ পানীয়তে ইয়ালির অ্যালার্জি আছে, তবুও সে ইচ্ছে করে তাকে সেটি খাইয়েছিল, যাতে কেউই তাকে চিনতে না পারে। কিন্তু সেই পানীয়র প্রতিক্রিয়ায় ইয়ালির শরীর আরও খারাপ হয়ে যায়। জ্বর চলে আসে, চোখ ঝাপসা হয়ে যায়। একসময় সে পা পিছলে মাটিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ইয়ান ছুটে এসে তাকে ধরে ফেলে। সে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়। বাসায় ফিরে ইয়ালি ইয়ানকে নিয়ে ভাবতে শুরু করে, তার যত্ন, তার ভালোবাসা। তাহলে কি এই সম্পর্ককে আরেকটি সুযোগ দেওয়া উচিত? ঠিক সেই মুহূর্তে ইয়ান তার খুব কাছাকাছি চলে আসে, তাই সে আর নিজেকে সামলাতে পারে না। চোখ বন্ধ করে তার সম্মতি জানিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই ইয়ান থেমে যায় এবং বলে আমি সেই মেয়েদের চুমু খাই না যাদের আমি ঘৃণা করি। এই কথায় ইয়ালির মন আবারও ভেঙে যায়। রাতে ইয়ালির ঘরের ফ্যানটিও কাজ করা বন্ধ করে দেয়। আজকের দিনটাই হয়তো এমন, সব জায়গায় রিজেকশন। তখন ইয়ান তাকে বলে তুমি চাইলে আজ রাতটা আমার ঘরেই থাকতে পারো, সেখানে ঠান্ডা বাতাস বইছে। কিন্তু ইয়ালি মিষ্টি হেসে উত্তর দেয় ওখানেই তো আরও বেশি গরম। অবশেষে সে সিদ্ধান্ত নেয় হলরুমেই ঘুমাবে। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে, সে বুঝতেই পারে না সে এখন কোথায় আছে। নামতে গিয়ে ভারসাম্য হারিয়ে সে সরাসরি ইয়ানের বিছানায় পড়ে যায়। ধীরে ধীরে তার মনে পড়ে গতরাতে ইয়ানি তাকে এখানে এনেছিল। ঠিক তখনই ইয়ানের ঘুম ভেঙে যায়, আর সে এক ঝটকায় ইয়ালিকে তার শক্ত বাহুডোরে আটকে ফেলে। তাদের মধ্যে এক রোম্যান্টিক মুহূর্ত তৈরি হচ্ছিল। ঠিক তখনই ইয়ানের বন্ধু ও চিয়া একসাথে রুমে ঢুকে পড়ে, আর তাদের এমন অবস্থা দেখে সবাই হতবাক। ইয়ালি দ্রুতই নিজেকে গুছিয়ে বলে ওঠে আমরা কিছুই করিনি। কিন্তু চিয়া রেগে গিয়ে তাকে একটি চড় মারতে যায়। ঠিক তখনই ইয়ালি পাল্টা আক্রমণ করে তার বন্দুক তাক করে। তাদের দুজনকে এভাবে লড়তে দেখে ইয়ান তাদের থামিয়ে দেয়। ধীরে ধীরে তাদের মধ্যকার দূরত্ব কমতে শুরু করে, আর তারা একে অপরের জন্য এক অজানা আকর্ষণ অনুভব করে। ঠিক তখনই ইয়ানের হাতে পড়ে ডিএনএ রিপোর্ট, আর সেটাই সব কিছু বদলে দেয়। রিপোর্ট অনুযায়ী ইয়ালি আসলে সেই ব্যক্তির মেয়ে যে ইয়ানের ভাইকে হত্যা করেছিল। মানে সে এতদিন ইয়ানকে মিথ্যা বলেছিল। ইয়ান তার বুকের ভেতর এক তীব্র ব্যথা অনুভব করে। চাপা কষ্টে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল।
সে ইয়ালিকে দূরে ঠেলে দেয়। আর এই সুযোগে ইয়ালির এক্স বয়ফ্রেন্ড লি তাকে ইয়ানের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। নেশার ঘরে ইয়ালিও তার সাথে সহমত পোষণ করে। ঠিক তখনই ইয়ান সেখানে চলে আসে। সে যেন চেয়েও ইয়ালিকে দূরে সরাতে পারছে না। তাকে দেখেই ইয়ালির সব রাগ গলে যায়। সে দৌড়ে ইয়ানকে জড়িয়ে ধরে। ইয়ানও তাকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু লি তাকে বাধা দিয়ে বলে ও এখন থেকে আমার সাথে থাকবে। কিন্তু ইয়ালি ইয়ানকে বেছে নেয়। সে ইয়ানের পিঠে উঠে পড়ে, আর সেই মুহূর্তে সে অনুভব করে তার জন্য ইয়ানের বাহুই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। কিছুক্ষণ পর তার বমি বমি ভাব আসে, মাথা ঘুরতে শুরু করে। নেশার ঘরে সে তার মনের না বলা কথাগুলোই ইয়ানকে বলতে শুরু করে। একসময় সে তাকে চুমু খাওয়ারও চেষ্টা করে, কিন্তু ইয়ান তাকে থামিয়ে দিয়ে দৃঢ় গলায় বলে আমি আমার ব্যক্তিগত অনুভূতিকে কাজের সাথে মেশাতে চাই না। কিন্তু ইয়ালি তার কোনো কথাই শোনে না। সে ইয়ানকে বলে আমি তোমার ব্যক্তিত্ব, তোমার চেহারা আর তোমার সেই গভীর চোখের দৃষ্টি ভালোবাসি। তারপর সে এগিয়ে গিয়ে ইয়ানকে একটি চুমু দেয়, আর সেই চুম্বনই যেন তাদের মধ্যকার সব দূরত্বকে সরিয়ে দেয়। পরদিন সকালে ইয়ালির যখন ঘুম ভাঙে, সে নিজেকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে যায়। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরতে থাকে, গতরাতে কি তাদের মধ্যে সত্যিই কিছু ঘটেছিল? এসব প্রশ্নের উত্তর জানতে সে ইয়ানের রুমের দিকে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সে এমন এক গোপন সত্য জানতে পারে যা তার পুরো পৃথিবী ওলটপালট করে দেয়। সে জানতে পারে ইয়ান তার বিষয়ের সকল তথ্য কোনো বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংগ্রহ করেছে। মানে ইয়ান তাকে অনেক দিন ধরেই ট্র্যাক করছিল। এটা দেখে ইয়ালির মন ভেঙে যায়। যাকে সে এত ভালোবাসে অবশেষে সেই তাকে প্রতারণা করলো। রাগে সে ম্যাপটি ছিঁড়ে ফেলতে চায়, কিন্তু ইয়ান তাকে থামানোর চেষ্টা করলে সে তার হাতে জোরে কামড়ে দেয়, তারপর দৌড়ে পালিয়ে যায়। ইয়ানও তার পিছু পিছু চলে আসে। সে তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইয়ালি তার কোনো কথাই শুনতে চায় না। অবশেষে সে নিজের মনের কথা ইয়ালিকে জানায়, কিন্তু ইয়ালি তাকে থামিয়ে দিয়ে বলে এই বিয়েটিয়ে সব মিথ্যে। তুমি আমার কোনো স্বামী নও, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি জানো, তুমি আমার জীবনে আসার পর থেকে আমি আর দুঃস্বপ্ন দেখি না। আমি তোমার সাথেই আমার জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে চাই। বলেই সে ইয়ালিকে একটি চুমু দেয়, আর এই চুমুতেই সব রাগ অভিমান গলে যায়। প্রথমে ইয়ালি তাকে দূরে সরিয়ে দিলেও পরে সে নিজে থেকেই আবারও তার কাছে আসে। এবার তাদের আবেগ তারা আর আটকে রাখেনি। তারা যেন একে অপরের মধ্যে হারিয়ে যেতে শুরু করে। কিন্তু পরদিনই তাদের জন্য অপেক্ষা করছিল এক নতুন বিপদ। ইয়ান জানতে পারে চিয়ার বাবা লিডার ইয়ালিকে শেষ করে দিতে চায়, কারণ ইয়ালির জন্যই চিয়া ইদানিং বেশ দুঃখে আছে। তাই চিন্তিত হয়ে ইয়ান তার বন্ধুকে বলে ইয়ালিকে দ্রুতই কোনো নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে, কারণ চিয়ার বাবা কোনো সাধারণ মানুষ নয়। সে এক সাইকো, যে সম্পত্তির জন্য যে কোনো কিছুই করতে পারে। আসলে চিয়ার বাবা ইতিমধ্যেই জেনে গিয়েছে ইয়ালি অনেক সম্পত্তির মালিক। যখন ইয়ানের বন্ধু ইয়ালিকে নিয়ে যেতে চায়, তখন ইয়ালি যেতে অস্বীকার করে। সে বলে আমি আমার ভালোবাসাকে একা ছেড়ে কোথাও যাব না। আর এ কথায় যেন ইয়ানের হৃদয় ছুঁয়ে যায়। সে আর নিজেকে সামলাতে পারে না, এগিয়ে গিয়ে ইয়ালিকে জড়িয়ে ধরে। আর ইয়ালিও এক মিষ্টি হাসি দিয়ে বলে যাই হোক না কেন আমরা সব কিছু একসাথে মোকাবেলা করব। এরপর ইয়ালি একটি সুন্দর পোশাক পরে বাইরে বেরিয়ে আসে। সে ভাবে হয়তো তারা এখন চীনে যাচ্ছে, কিন্তু ইয়ান তাকে নিয়ে যায় এক নতুন জায়গায়, লিডারের প্রাসাদে। ইয়ালি অবাক হয়ে ভাবে ইয়ানের কি মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু ইয়ান তাকে বলে আমার উপর ভরসা রাখো। তারপর সে তার চুলে একটি সুন্দর হেয়ার ক্লিপ লাগিয়ে দেয়, কিন্তু এই ভরসায় মুহূর্তে যেন পরিণত হয় এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতায়। ইয়ান ইয়ালিকে চিয়ার বাবার হাতে তুলে দেয়। সেখানে তাকে একটি চেয়ারে বেঁধে ফেলা হয়। তারপর তার পায়ে একটি বোমা বেঁধে দেওয়া হয়, যেটা আবার প্রাসাদ থেকে 300 মিটারের বেশি দূরে গেলেই বিস্ফোরণ ঘটবে। কিন্তু আসল নাটক তো তখন শুরু হয় যখন চিয়ার বাবা লিডার তার সাথে কথা বলতে শুরু করে, আর গাড়িতে বসে ইয়ান সেই কথাগুলো শুনতে থাকে। কারণ সে যে হেয়ার ক্লিপ ইয়ালিকে দিয়েছিল সেটা ছিল একটি গোপন হিয়ারিং ডিভাইস। এদিকে লিডার ইয়ালিকে জিজ্ঞেস করে তোমার আর ইয়ানের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, কারণ তার মেয়ে চিয়া ইয়ানকে অনেক ভালোবাসে। একসময় চিয়া যখন চাকু হাতে ইয়ালিকে হুমকি দিতে শুরু করে, ঠিক তখনই ইয়ান বুঝতে পারে এখন কিছু একটা করতেই হবে।
সে সাথে সাথে লিডারের প্রাসাদে ঢুকে পড়ে আর নিজের হাতে থাকা ছাতা দিয়ে একের পর এক দেহরক্ষীকে আঘাত করতে শুরু করে। ছাতাটি দেখতে সাধারণ মনে হলেও তার প্রতিটি আঘাতে লোকজনের হাড় ভেঙে যায়। অবশেষে ইয়ান ইয়ালিকে মুক্ত করে আর একসাথে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর এগিয়ে যেতেই ইয়ালির পায়ে বাঁধা বোমা বিপ বিপ শব্দ করতে শুরু করে। তারা বুঝতে পারে যদি ইয়ালি প্রাসাদ থেকে 300 মিটার দূরে যায় তাহলে বিস্ফোরণ ঘটবে। ঠিক তখনই লিডার সেখানে এসে পড়ে আর ইয়ান বাধ্য হয় লিডারের প্রাসাদে থাকতে, কারণ ইয়ালিকে রক্ষা করতে এখন তার সাথে থাকা জরুরি। প্রাসাদটা ছিল যেন এক দুষ্টু রাজার আস্তানা। ইয়ান ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই সে খুঁজে পায় এক গোপন দরজা, যার ভেতর লুকিয়ে আছে এক অমূল্য রত্ন, দ্য আই অব গুশিয়া, যার মূল্য কোটি কোটি টাকা। কিন্তু ঠিক তখনই লিডার সেখানে এসে তাকে ধরে ফেলে আর লিডারের নির্দেশে তার সব গুন্ডারা ইয়ানের দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই চিয়া দৌড়ে এসে সবাইকে থামিয়ে দেয়। সে বলে ইয়ান এই অমূল্য রত্নটি তাদের বিয়ের উপহার হিসাবে চিয়াকে দিতে চায়। লিডার অবাক হয়ে জিজ্ঞেস করে, কার বিয়ে? প্রশ্নের মুখে পড়ে চিয়া মিথ্যা বলে যে ইয়ান তাকে প্রপোজ করেছে এবং তারা দুজনই শীঘ্রই বিয়ে করবে। এখন ইয়ান বাধ্য হয়ে এই মিথ্যাকে সত্যি বলে মানে এবং বলে হ্যাঁ, তারা সত্যি বিয়ে করতে যাচ্ছে। যা শুনে ইয়ালি ভেতর থেকে পুরো ভেঙে পড়ে। এদিকে চিয়ার বিয়ের প্রস্তুতি শুরু হয়, তাই ইয়ান মন শক্ত করে চিয়াকে জানিয়ে দেয় সে চিয়াকে বিয়ে করতে পারবে না, কারণ সে ইয়ালিকে ভালোবাসে। অন্যদিকে ইয়ালি তাদের এত কাছাকাছি দেখে ভুল বুঝে নেয় এবং সে দৌড়ে সেখান থেকে চলে যায়। ইয়ানও তার পিছু পিছু দৌড়ে যায়, কিন্তু তার আগেই ইয়ালির প্রাক্তন প্রেমিক তাকে থামিয়ে দেয়। সে এবার পরিবর্তন হয়েছে, এবার সে সত্যিকারের ভালো বয়ফ্রেন্ড হতে চায়। সে তার পায়ের বোমাটিও ডিঅ্যাক্টিভেট করে দেয়। দৃশ্য পরিবর্তিত হয়ে চলে আসে বিয়ের দিন। ইয়ালিকে তার ঘরে বেঁধে রাখা হয়, আর যখন তার এক্স বয়ফ্রেন্ড এসে তার বাঁধন খুলে দেয় তখনই জানা যায় আসলে চিয়াই এই কাজ করেছে, কারণ সে ভয় পেয়েছিল যদি ইয়ান বিয়ে ছেড়ে ইয়ালির কাছে চলে যায়। তাই সে ইয়ানকে একটি মিথ্যা বলে। গতরাতে সে নাকি ইয়ালিকে তার এক্স বয়ফ্রেন্ডকে চুমু খেতে দেখেছে। দুর্ভাগ্যবশত ইয়ানও সেটি সত্য ভেবে নেয়। বাইরে থেকে তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে মনে হলেও ভেতরে ভেতরে ইয়ান ও ইয়ালি দুজনে মিলে একটি গোপন পরিকল্পনা করে। এদিকে লিডার সেই অমূল্য রত্নটি সবাইকে দেখায়, কিন্তু ইয়ান বুঝে ফেলে এটি নকল রত্ন। তাই সে কৌশল করে প্রধান কর্মকর্তার পকেটে একটি রুমাল রেখে দেয়, যার মধ্যে ছিল একটি মাইক্রোফোন। এরপর লিডার যখন আসল রত্নটির কাছে পৌঁছায় তখন সে প্রধান কর্মকর্তার কাছে নির্দ্বিধায় স্বীকার করে ইয়ানের ভাইকে আসলে সেই হত্যা করেছিল। এখন সে ইয়ালির সম্পত্তির জন্য তাকেও হত্যা করবে। এদিকে ইয়ান এই আসল সত্য জানতে পেরে ইয়ালিকে সতর্ক করতে তার কাছে দৌড়ে যায়, কারণ লিডার এখন ইয়ালিকে হত্যা করতে চাইছে। কিন্তু ইয়ালির দুঃখ একটাই, নিজের মৃত্যুর জন্য নয়, বরং ইয়ান কেন অন্য কাউকে বিয়ে করছে। তখন ইয়ান তাকে প্রতিশ্রুতি দেয় যে সে চিয়াকে বিয়ে করবে না। তার স্বপ্ন ইয়ালির সাথে নতুন জীবন শুরু করা, যেখানে তাদের ভালোবাসা থাকবে, তাদের ভবিষ্যৎ সন্তান থাকবে আর থাকবে শান্তি। তাই তারা দ্বীপ থেকে পালানোর একটি পরিকল্পনা করে। ইয়ালি তার এক্স বয়ফ্রেন্ডকে জোরে একটি চড় মারে। সে তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে আর কখনো তার কাছে ফিরবে না। আর পরিকল্পনা মতো ইয়ানও একটি ফাঁকা গুলি ছোড়ে, যাতে সবাই ছোটাছুটি শুরু করে আর এই সুযোগে তারা পালানোর চেষ্টা করে। কিন্তু পেছন থেকে লিডার তাদের দিকে গুলি ছোড়ে, কিন্তু তারা কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। আর প্রধান কর্মকর্তা রত্নটির লোভে লিডারকে বন্দি করে ফেলে। কিছুক্ষণ পর ইয়ালি লক্ষ্য করে ইয়ান লিডারের গুলিতে আহত হয়েছে। তবুও ইয়ান সব উপেক্ষা করে ইয়ালিকে সেই অভিশপ্ত রত্নটি নিয়ে পালাতে বলে এবং জাহাজের কাছে তার জন্য অপেক্ষা করতে বলে। আর সে নিজে লিডারের সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু এক পর্যায়ে যখন তার সব শক্তি ফুরিয়ে আসছিল, ঠিক তখনই তার বন্ধু এসে তাকে বাঁচায়। অন্যদিকে ইয়ালি একটি গাড়িতে উঠে জাহাজের দিকে রওনা হয়, কিন্তু গাড়ি চালক ইয়ালিকে অজ্ঞান করে তার এক্স বয়ফ্রেন্ড লিড হাতে তুলে দেয়। চোখ খুলতেই ইয়ালি তার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পায়। লি তাকে জানায় ইয়ালি কখনোই তার লক্ষ্য ছিল না, বরং তার লক্ষ্য ছিল সেই অভিশপ্ত অমূল্য রত্ন, যার মূল্য কোটি কোটি টাকা।
তাই সে এখন ঠিক করেছে রত্নটির সাথে সে ইয়ালিকেও নিজের করে নেবে, কারণ সে এখন বুঝতে পেরেছে সে আসলেই ইয়ালিকে ভালোবাসে। কিন্তু ইয়ালি তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে এখন ইয়ানকে ভালোবাসে। কিন্তু লি তাকে বলে যদি সে তার কথা শোনে তাহলে সে তাকে রানীর মতো করে রাখবে। কিন্তু ইয়ালি তখনও ইয়ানের কথাই ভাবছিল। তাদের ভালোবাসার মুহূর্তগুলো তার চোখে ভেসে ওঠে। তাই সে লিকে জানায় সে শেষবারের মতো ইয়ানের সাথে দেখা করতে চায়। লিও তাতে রাজি হয়। এরপর ইয়ালি যখন ইয়ানের সাথে দেখা করে সে বুঝতে পারে তার জন্যই ইয়ান এত বড় বিপদে পড়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে ইয়ানের জীবন থেকে চলে যাবে। ইয়ানের বন্ধু এসে তাকে জানায় 3 বছর আগে নিজের ভাইকে হারিয়ে ইয়ান আত্মহত্যা করতে যাচ্ছিল। ঠিক তখনই সে তোমাকে পিয়ানো বাজাতে দেখে। সে সেদিন থেকেই তোমাকে ভালোবাসে। ইয়ালি দোটানায় পড়ে যায় সে এখন কি করবে। ঠিক তখনই ইয়ানের এক আঙ্কেল ইয়ালিকে বলে যদি সে তার জীবন থেকে চলে না যায় তাহলে ইয়ান হয়তো একদিন মারা যাবে, কারণ তার এক্স বয়ফ্রেন্ড ইয়ানকে শেষ করে দেবে। তাই ইয়ালি বাধ্য হয়ে ইয়ানের জীবন থেকে চলে যায়। লি এখন ইয়ালিকে নিয়ে অন্য দ্বীপে চলে যাওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে ইয়ালিকে হারিয়ে ইয়ান কষ্টে ভেঙে পড়ে। নিজের বন্ধুকে এত কষ্টে দেখে ইয়ানের বন্ধু তাকে সব জানিয়ে দেয়। তাই সে এখন ইয়ালিকে ফিরে পেতে একটি পরিকল্পনা করে। আর ইয়ানের পরিকল্পনায় তার বন্ধু ও চিয়া যুক্ত হয়েছে। চিয়া এখন ইয়ানকে সুখী দেখতে চায়, কারণ সে বুঝে ফেলেছে ইয়ান সত্যি ইয়ালিকে ভালোবাসে। তাই তারা পরিকল্পনা অনুযায়ী ইয়ালিকে নিয়ে জঙ্গলে চলে আসে, কারণ সেখানে ইয়ান ইয়ালিকে প্রপোজ করতে চেয়েছিল আর সারা জীবনের জন্য তাকে নিজের করে নিতে চায়। জঙ্গলে পৌঁছে ইয়ালি যখন তাদের বিদায় জানিয়ে সামনে এগোতে শুরু করে ঠিক তখনই তার এক্স বয়ফ্রেন্ডের ছায়া সে দেখতে পায়। এরপরই বোমা ফাটার এক বিকট শব্দ শোনা যায়। সেই বিস্ফোরণে ইয়ালি ছিটকে মাটিতে পড়ে যায় আর নিজের জ্ঞান হারিয়ে ফেলে। দূর থেকে সেই বিস্ফোরণের শব্দ শুনে ইয়ালিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না, কারণ তার ফোন তো মাটিতে পড়েছিল। ইয়ান দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় তার বন্ধু আর নেই। নিজের বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে সে ভেঙে পড়ে। কিছুক্ষণ পর তার আঙ্কেল এসে তাকে জানায় দুর্ঘটনাস্থলে ইয়ালির ফোন পাওয়া গেছে। সে তাকে আরও বলে সে নাকি ইয়ালিকে লির সাথে পালিয়ে যেতে দেখেছে। এ কথা শুনে ইয়ানের মনে ঘৃণা আর রাগে জ্বলে ওঠে। সে ভেবে নেয় ইয়ালি হয়তো সত্যিই তাকে প্রতারণা করেছে। তাই সে রাগে নিজের এঙ্গেজমেন্ট রিংটি ফেলে দেয়। এরপর কেটে যায় 1 বছর। ইয়ালি এখন চীনে থাকে। তার জীবনের সব কিছুই এখন স্বাভাবিক। সে এখন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে সম্পর্কেও আছে, কিন্তু তবুও তার বয়ফ্রেন্ড লি তাকে সবসময় চোখে চোখে রাখে। একদিন হঠাৎই ইয়ান ইচ্ছে করে ইয়ালির সাথে ধাক্কা খায়, কিন্তু ইয়ালি যেন তাকে চিনতেই পারে না। ইয়ান রেগে তার উপর কিছু টাকা ছুড়ে দেয় এবং তাকে বিশ্বাসঘাতক বলে অপমানিত করে। এতে ইয়ালি ভয় পেয়ে পালাতে চায়, কিন্তু ইয়ান তার হাত ধরে ফেলে শুধু একবার তার স্পর্শ অনুভব করার জন্য। কিন্তু ইয়ালি আরও ভয় পেয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ে। ইয়ান ভাবে হয়তো সে অভিনয় করছে, তাই সে আলতো করে তার হাত ইয়ালির মুখে স্পর্শ করে। সে তাকে তাদের পুরনো আলিঙ্গন ও চুম্বনের কথা মনে করাতে চায়। যখন সে ইয়ালির জামা খুলতে যায় তখনই ইয়ালি তাকে জোরে একটি চড় মারে এবং সতর্ক করে। ইয়ালির এত পরিবর্তন দেখে তার মনে সন্দেহ জাগে। খোঁজ নিয়ে সে জানতে পারে ইয়ালির স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আর তার এক্স বয়ফ্রেন্ড লি ইয়ালির কাছে নিজেকে এক ধনী ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছে। সে তাকে ঔষধ দিয়ে নিয়ন্ত্রণ করে রেখেছে। সব জেনে ইয়ান এখন ইয়ালিকে আবারও ফিরে পেতে চায়। অন্যদিকে ইয়ালিও ইয়ানের কথা ভুলতে পারে না। ঠিক তখনই ইয়ান তাকে ফোন করে, তার সাথে দেখা করতে বলে। ইয়ালিও তাতে রাজি হয়। ইয়ান তাকে সব খুলে বলে, তাদের ভালোবাসা, তাদের প্রথম ছোঁয়া। কিন্তু ইয়ালির যেন কিছুই মনে পড়ে না। ইয়ান তাকে কোলে তুলে বিছানায় নিয়ে যায় এবং নিজের ফিটনেস দেখিয়ে জিজ্ঞেস করে কিছু মনে পড়ে। সে খুব আবেগ নিয়ে তাকে আগের সব চুম্বনের কথা মনে করাতে চাইলে কিছুই হয় না। তারপর ইয়ালি একদিনের জন্য ইয়ানের সহকারী হয়। প্রথমে সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে নিজের এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। এতে তার এক্স ভীষণ রেগে যায় আর সব দোষ ইয়ানের উপর চাপায়। কিন্তু ইয়ান তখনও বেশ শান্ত, কারণ সে ইয়ালিকে ফিরে পেতে চায়। তারপর সে ইয়ালিকে চিয়ার সাথে দেখা করাতে একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। চিয়া ইয়ালিকে দেখে জড়িয়ে ধরে,
তারপর সেদিনের ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলে, কিন্তু ইয়ালির কিছুই মনে পড়ে না। তখন ইয়ান তার হাত আগুনের সামনে নিয়ে তাকে শক থেরাপি দেয় এবং ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসতে শুরু করে। তার চোখে সেদিনের সব দৃশ্য ঝাপসা হয়ে ভেসে ওঠে। পরে ইয়ান তাকে পিয়ানোর সামনে বসিয়ে বলে সেই সুর বাজাতে যা সে প্রথম শুনেছিল, কিন্তু ইয়ালি যেন কিছুই মনে পড়ে না। ইয়ান আরও বেশি জোর করলে ইয়ালি নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেয়, কিন্তু ইয়ান বলে আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে চাই বলেই সে তাকে জোর করে চুমু খেতে শুরু করে। ইয়ালি মুখে যতই বলুক না কেন ইয়ানকে ভালোবাসে না, কিন্তু তার মন অন্য কথা বলে। তার চোখে স্পষ্ট সে এখনও ইয়ানকে ভালোবাসে। ইয়ান তাকে জানিয়ে দেয় তার এক্স তাকে ঔষধ দিয়ে নিয়ন্ত্রণ করছিল, আর তাই সে তার পুরনো স্মৃতিগুলো মনে করতে পারছে না। তাই ইয়ালি ঠিক করে সে আর সেই ঔষধ গ্রহণ করবে না। তার ঠিক কিছুদিন পরই তার সব স্মৃতি ফিরে আসে। বিস্ফোরণের দিন তার এক্স বয়ফ্রেন্ড সেই প্রধান কর্মকর্তাকে শেষ করে অভিশপ্ত রত্নটি নিয়ে পালিয়ে গিয়েছিল। এদিকে ইয়ালির এক্স বয়ফ্রেন্ড সব জেনে পালিয়ে যায়, আর তারা ধরে নেয় এবার হয়তো তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুদিনের মধ্যেই তার এক্স বয়ফ্রেন্ড আবারও তাদের জীবনে এসে পড়ে। সে ইয়ালিকে অপহরণ করে ইয়ানের কাছে টাকা দাবি করে। ইয়ান সেখানে আসলে সে তাকে এক লোহার খাঁচায় বন্দি করে দেয়। তারপর সে যখন দেখতে পায় ইয়ান তার সাথে প্রতারণা করেছে, তাকে নকল টাকা দিয়েছে, সে রেগে যায়। দুজনের মধ্যেই লড়াই শুরু হয়। এক পর্যায়ে লি আহত হয়ে পড়ে। পুরো ঘরে আগুন লেগে যায়, আর ইয়ান ও ইয়ালি সেখান থেকে পালিয়ে সেই জঙ্গলে এসে পড়ে যেখানে তাদের গল্প একদিন শুরু হয়েছিল। ইয়ান তাকে সেই অমূল্য রত্নটি দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে, আর ইয়ালিও তাতে রাজি হয়। আর এই ছিল আমাদের আজকের গল্প।